পাওয়ার স্টেশন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ ও নগর উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর পরিকল্পনার অনেক কিছুই পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিফলিত হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজিত সংলাপে এমন অভিযোগ তুলেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। পরিকল্পনায় তথ্য ও সমন্বয়ের অভাবের কথা উঠে এসেছে সংলাপে অংশ নেওয়া বিশেষজ্ঞদের কথাও। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কাছ থেকে পাওয়া পরিকল্পনা নিয়ে গত বছরের অক্টোবরে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত করে পরিকল্পনা মন্ত্রণালয়। খসড়া ওই পরিকল্পনা নিয়ে এ মাসে বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয়গুলোর সাথে সংলাপ শুরু হয়। বুধবার আলোচনার বিষয় ছিল যোগাযোগ এবং নগর পরিকল্পনা। ইউটিলাইজেশন অফ এক্সিস্টিং রিসোর্সেস এটা ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা সেই টার্গেট অন্যান্য দেশের তুলনায় সেট করে হাউ উই ক্যান মুভ টুয়ার্ডস ইমপ্রুভিং the efficiency rather than going on investing in hardware এই জিনিসটা করা দরকার। প্ল্যান ডকুমেন্টে একেবারে পরিষ্কারভাবে আসতে হবে, কারণ আমরা মনে করি এই ডিটেল এরিয়া প্ল্যানটাই হবে ঢাকাকে বাঁচানো বা না বাঁচানোর বড় সিদ্ধান্ত। বলা হয় 2021 সালের মধ্যে যোগাযোগ খাতে সড়ক, রেলওয়ে, নৌ পরিবহন, বন্দর এবং নগর উন্নয়নে প্রায় 1.25 লাখ কোটি টাকা বিনিয়োগ করার আশা করছে সরকার। অথচ 2015 সালের মধ্যে এসব খাতে সরকারের ব্যয়ের পরিকল্পনা মাত্র 15,000 কোটি টাকা। প্রথম এবং দ্বিতীয় সেতু ছাড়াও আমরা আরো কতগুলি ব্রিজ প্রজেক্ট আইডেন্টিফাই করেছি। ইতিমধ্যে আমরা ফিজিবিলিটির কাজও হাতে নিয়েছি। এটার পরিপূর্ণ চিত্রটা এখানে নাই। আমরা বলছি এটা খুব সম্ভাবনাময় সেক্টর। আমরা ভিশন শিপ করছি যে এটাতে এতটুকু আমরা যাব, কিন্তু এটা যাওয়ার জন্য খরচ করতে হবে এটা আমরা বলছি, কিন্তু খরচের জন্য কোনো পয়সা আমরা রাখছি না। এটা একটু অসংলগ্ন মনে হলো আমার। আর এসব অসঙ্গতি দূর করতে আগামী 7 দিনের মধ্যে মন্ত্রণালয়গুলোকে তাদের পরিকল্পনা এবং মতামত জমা দেওয়ার কথা বলা হয় বৈঠকে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। পাকিস্তান সেনাবাহিনীর 195 জন যুদ্ধাপরাধীকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ ইমান আলীর একক বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন। গত বছরের 2 নভেম্বর হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চের 2 বিচারক, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক রিটটি খারিজ এবং অপর বিচারপতি সৈয়দ আবু কাউসার মোহাম্মদ দবিরুসান রুল জারি করে আদেশ দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ ইমান আলীর তৃতীয় বেঞ্চে পাঠান। মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে এই রিট আবেদনটি করেছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন জানিয়েছেন, তৃতীয় বেঞ্চে আবেদনটি খারিজ হয়ে যাওয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। গাড়ি ছিনতাইকারী চক্রের দলনেতা হান্নান সহ 9 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া 8টি বিলাসবহুল প্রাইভেট কার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই চক্রের সদস্যরা গাড়ি ছিনতাই ও চুরি করে থাকে বলে ডিবির হাতে গ্রেফতার ছিনতাইকারীরা স্বীকার করেছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। গাড়ি ছিনতাই চক্রের দলনেতা আব্দুল হান্নানকে এর আগে গোয়েন্দা পুলিশ ডিবি 3 বার গ্রেফতার করলেও জামিনে বের হয়ে আবার একই কাজ শুরু করে। গাড়ি ছিনতাই চুরির সাথে তার সিন্ডিকেটে কমপক্ষে 15 জন সদস্য সক্রিয় রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। গোয়েন্দা পুলিশের টানা অভিযানে এই চক্রের মূল হোতা আব্দুল হান্নান সহ 9 ছিনতাইকারী ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া 8টি প্রাইভেট কার। গাড়ি ছিনতাই চক্রের অন্যতম সদস্য আকাশ জানায়, ছিনতাইয়ের কৌশল হিসেবে তারা অধিকাংশ সময় ড্রাইভার হিসেবে চাকরি নেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মালিকের অসতর্ক মুহূর্তকে কাজে লাগিয়ে গাড়ি ছিনতাই করে এই চক্র। এরা করে কি, এরা নতুন নতুন সদস্য অনেক সময় রিক্রুট করে, হয়তোবা সাধারণ চুরি করতে তাদেরকে নতুন করে গাড়ি চুরি বা গাড়ি ছিনতাইয়ের দলের সাথে সংযোজিত করে, নতুন করে তাদের সদস্য বাড়ে। সবাই যে খুব পুরানো ভ্যাটার্ন গাড়ি চোর বা ছিনতাইকারী এমন না, এবং সবাই যে শুধুমাত্র আদালত থেকে বেরিয়ে এসেই এই কাজটা করছে এমনও না। গোয়েন্দারা জানিয়েছেন 15-20 লাখ টাকা দামের গাড়ি ছিনতাইয়ের পর নামমাত্র মূল্য তারা বিক্রি করে। ঈদ গেছে 17 তারিখে, আমি 20 তারিখে চাকরি জয়েন দিচ্ছি। সেই যে পরে একটা স্পিল্টার, একটা হলো আপনি জি করোলা, 2টা গাড়ি আমার হাতে আসছে। আসার পর আমার বললো কি তুমি গ্যারেজে নিয়ে যাও। আমি গ্যারেজে নিয়ে গেছি, এই পর্যন্ত স্যার আমি জানি। গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি ছিনতাই প্রতিরোধ টিমের পরিসংখ্যান অনুযায়ী অর্ধ শতাধিক ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে রাজধানীতে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গ্রুপকে তারা গ্রেপ্তার করলেও আবার বিভিন্ন কৌশলে অপরাধে জড়িয়ে পড়ছে তারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার প্রকাশ্য রূপ নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। চলছে পাল্টাপাল্টি বহিষ্কার, শোকজ আর সভা সমাবেশ।
এতে করে মুখোমুখি হয়ে পড়েছে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের নেতৃত্বাধীন বিবাদমান দুই গ্রুপ। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি কামাল পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে কোন্দল অনেক পুরনো হলেও এবারই প্রথম পাল্টাপাল্টি বহিষ্কার, শোকজ আর প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়ল বিবাদমান দুই গ্রুপ। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন এবং সাংসদ নুরুল ইসলাম সহ 5 নেতাকে শোকজের পর এই গ্রুপ সর্বশেষ সভাপতি ও সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে মহিউদ্দিন চৌধুরী এবং ইনামুল হক দানুকে। আমাদেরকে শোকজ করেছে। মহিউদ্দিন চৌধুরী বলেছে আমি আওয়ামী লীগের সভাপতি হতে চাই, তো মহিউদ্দিন চৌধুরী তো আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য মন্নান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য কি একজনকে শোকজ করতে পারে? কেন্দ্র বলবে আমাদের কি অপরাধ কি করেছে না করেছে। আমি তো সভাপতি হিসেবে সভাপতি সাহেবকে দায়িত্ব দিয়েছি, তার জন্য উনি পদ পেয়েছেন। এখন উনি যদি বলেন এটা অবৈধ, তাহলে কি করে ওনার পদটা তো বৈধ হতে পারে না। মূলত এসব পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতি। নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ 2 বছর আগে শেষ হলেও দুই গ্রুপই নিজেদের বৈধ কমিটি হিসেবে দাবি করছে। প্রকাশ্য এই কোন্দলের কারণে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সংকটকাল পার করছে চট্টগ্রাম আওয়ামী লীগ। স্বাভাবিক নিয়মে অবৈধ লোকের, অবৈধ পদবীর লোকদারি মানুষের এই 4 বছর 7 মাসের সমস্ত কার্যকরী কমিটির সবার নামে যা সিদ্ধান্ত হয়েছে সব অবৈধ। কোন সিদ্ধান্ত হলে পরে এটা শোকজ দিতে হবে। শোকজ যদি সঠিক রিপ্লাই না হয় তাহলে বৈধ ব্যবস্থা দেওয়ার অধিকার নেই, বৈধ আমাদের সে অধিকার নেই। তবে সংকট নিরসনে দুই গ্রুপই এখন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শরীয়তপুরে দৌড়া মেরে কিশোরী হেনা আক্তারের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে 2টি পৃথক ডিভিশন বেঞ্চ সরকারের প্রতি রুল জারি করেছে। একটি রুলে বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানাতে আদালতকে প্রতিবেদন দাখিলের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। সালিসের নামে বিচারে কোন ধরনের সাজা দেয়া অসাংবিধানিক উল্লেখ করে তা গণমাধ্যমে বেশি করে প্রচার করার জন্য সরকারের প্রতি নির্দেশও দিয়েছে হাইকোর্ট। জিএম তসলিমের রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে 14 বছরের কিশোরী হেনা আক্তারকে চাচাতো ভাই মাহবুবের সাথে সম্পর্কের অভিযোগ তুলে গ্রাম্য সালিশে দৌড়া মারার নির্দেশ দেয় ফতোয়াবাজরা। দৌড়া মারার এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার মারা যায় কিশোরী হেনা। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের ডিভিশন বেঞ্চে মহিলা আইনজীবী ফোরাম এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। মারা যাওয়ার আগে কিশোরী হেনাকে নির্যাতন প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তা জানতে চেয়ে আদালত 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে শরীয়তপুরের ডিসি ও নড়িয়ার ইউনোকে। এদিকে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চে এই বিষয়ে একটি রিট আবেদন করেন ব্যারিস্টার মাহবুব শফিক। এর সাথে একই বেঞ্চে আরো 3টি মানবাধিকার সংগঠন রিট দায়ের করেন। এই বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে আদালত আগামী 3 সপ্তাহের মধ্যে সরকারের প্রতি রুল জারি করেন। ইতিমধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কারোকে গ্রেফতার করা হয়েছে কিনা, মামলা করা হয়েছে কিনা, সেই সব খবরগুলো কিন্তু কোর্টের কাছে জানাতে হবে। বিচার বহির্ভূত সাজা দেওয়ার বিষয়টি অসাংবিধানিক উল্লেখ করে 2010 সালে হাইকোর্টের দেয়া রায়ে বলা হয়েছিল সালিসের নামে বিচার করে কোনো ধরনের সাজা দেয়া বেআইনি। ওই রায়টি রেডিও, টেলিভিশন সহ সকল গণমাধ্যমে বেশি করে প্রচার করার জন্য সরকারের প্রতি নির্দেশ দেয় আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্ক অথবা কোনো ছেলের সাথে কথা বলা, এইসব ঘটনা কিন্তু বাংলাদেশে অন্তত অপরাধ হিসেবে গণ্য করা হয় না এবং এগুলোর জন্য কারোকে এরকম সাজা দেওয়া সম্ভব না। এই জিনিসটা ওনারা পরিষ্কার করতে বলেছেন এবং এই ধরনের ঘটনার প্রেক্ষিতে কি কি অপরাধ হচ্ছে সেটাও তারা পরিষ্কার করতে বলেছেন গণমাধ্যমের। স্থানীয় সরকার, তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কেও এই ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দেশের মধ্য ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টেলিভিশন ও ফ্রিজের মতো প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী পৌঁছে দিতে আমদানিকৃত এসব পণ্যের শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে মাই ওয়ান বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নাদিরা কিরণের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাই ওয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 3য় বিজনেস কনফারেন্সে প্রতিষ্ঠানের বিভাগীয় ও জেলা পর্যায়ের ডিলাররা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মব্যস্ত জীবনযাত্রাকে সহজ করতে এবং বিনোদন আর তথ্য প্রযুক্তির সুযোগ পেতে টেলিভিশন ফ্রিজ কারো কাছে এখন আর বিলাসী পণ্য নয়, নিম্ন আয়ের মানুষের কাছেও তা দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান হয়ে উঠছে। তাই আমদানি করা এসব পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। টিভি, ফ্রিজ যেটি আজকের যুগে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটি পড়ে। আমরা একটা ফ্রিজ, একটা টিভি 7 থেকে 8,000 টাকা হয়তো চায়নার থেকে আনতেছি, ইম্পোর্ট করতেছি। 100 থেকে 150% ট্যাক্স যখন ওর উপরে দেওয়া হচ্ছে, এটির দাম পড়ে যাচ্ছে 20 থেকে 25,000 টাকার উপরে। সাধারণ লোক আর কিনতে পারতেছেন না। সুতরাং আমি সরকারের কাছে অনুরোধ করব, এই দুটো জিনিসের ডিউটি 15 থেকে 20% উপরে যাওয়া উচিত না, এবং এটা এর ভিতরে থাকা উচিত, যাতে সাধারণ জনগণ, সাধারণ লোক, সাধারণ শ্রমিক, সাধারণ কৃষিজীবী যাতে এই জিনিসটা কিনতে পারে। আমরা সম্মিলিতভাবে অর্থমন্ত্রীর কাছে যাব, বোর্ড অফ রেভিনিউ চেয়ারম্যানের কাছে যাব, যে আমরা রিকোয়েস্ট রাখবো। পরে প্রতিষ্ঠানটির সকল ডিলারদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান। এ সময় মাইওয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাকিম খান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ রাজ্জাক খান বক্তব্য রাখেন। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর মারা যাচ্ছে 57,000 মানুষ আর পঙ্গুত্ব বরণ করছে 3,82,000 জন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো আয়োজিত তামাক বিরোধী এক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতি বছর তামাকের কারণে নানান জটিল রোগে আক্রান্ত হয়ে 54 লাখ মানুষ মৃত্যুবরণ করছে। দ্রুত পদক্ষেপ না নিলে 2030 সালের মধ্যে বিশ্বে প্রতি বছর 80 লাখেরও বেশি মানুষ ধূমপানের কারণে মারা যাবে। এর মধ্যে শতকরা 80% মৃত্যুবরণ করবে উন্নয়নশীল দেশগুলোতে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। অন্যান্যের মধ্যে বিচারপতি চৌধুরী এটিএম মাসুদ, জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক ও ফোরামের মহাসচিব ড মোহাম্মদ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। মেটলাইফ আলিকো আন্তর্জাতিক সংবাদ। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগ না করার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। তারা জানায়, ক্ষমতা না ছাড়লে কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভও থামবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট হোসনি মুবারক জানান, চলতি মেয়াদ শেষ হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি গদি ছাড়বেন। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। প্রেসিডেন্ট হোসনি মুবারকের বক্তব্যে ছিল নতুন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস, ছিল সংবিধান সংশোধনের মাধ্যমে মিশরকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের আশ্বাসও। তবে এর জন্য তিনি সময় চেয়েছেন সেপ্টেম্বর পর্যন্ত। তিনি জানান, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। প্রেসিডেন্ট মুবারকের এসব ঘোষণা সন্তুষ্ট করতে পারেনি বিক্ষোভকারীদের। তাদের দাবি তার সরে পড়া এবং দেশত্যাগ। তেহরির স্কোয়ারে বড় পর্দায় দেখানো হয় হোসনি মুবারকের 10 মিনিটের এ ভাষণ। তার এ ভাষণকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ধ্বনিত হতে থাকে যাও যাও স্লোগান। এদিকে মিশরের জনজীবন স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এখনই শুরু করার আহ্বান জানিয়েছেন। I believe that an orderly transition must be meaningful, it must be peaceful, and it must begin now. বিশেষজ্ঞরা মনে করছেন, অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ক্ষমতায় আসতে পারে কট্টর ইসলামপন্থী দল ব্রাদারহুড। এ কারণেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। ইতোমধ্যে মুবারকের সাথে দেখা করেছেন মার্কিন বিশেষ দূত ফ্রাঙ্ক উইজনার। ধারণা করা হচ্ছে তিনিই পৌঁছে দিয়েছেন সমাধানের ভবিষ্যৎ রূপরেখা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ভারতের ইতিহাসে অন্যতম বড় দুর্নীতির অভিযোগে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা ও সাবেক সচিব সিদ্ধার্থ বেহুরিয়াকে গ্রেফতার করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইন্টেলিজেন্স সিবিআই। 2008 সালে ফোন কোম্পানিগুলোকে সেকেন্ড জেনারেশন স্পেকট্রাম লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির কারণে ভারতের $37 বিলিয়ন ক্ষতি হয়। টেলিযোগাযোগ মন্ত্রীর পদ থেকে নভেম্বরে পদত্যাগ করা এ রাজা বরাবরই এই দুর্নীতির কথা অস্বীকার করে এসেছেন। তবে ভারতের জাতীয় নিরীক্ষা বিভাগ এই অভিযোগ সত্য বলে জানাবার পর তাদের গ্রেফতার করা হয়। সাবেক